স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজ সন্ধ্যার আমন্ত্রণে অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা একেবারে ভিন্ন স্বাদের কিছু পরিবেশন করব। আজ আমরা আপনাদের এমন একটা জগতে নিয়ে যাব যে জগৎটা আমাদের কল্পরাজ্যে সবচেয়ে আগে হাতছানি দেয়। সেটা হচ্ছে রঙের জগৎ। শিশু মন থেকে জীবনের একেবারে শেষ দিন পর্যন্ত রং আমাদের হাতছানি দেয়, রঙের প্রতি আমাদের দুনিবার আকর্ষণ। আর সেই রঙিন দুনিয়া থেকে আজ এসেছেন আমাদের আমন্ত্রিত অতিথি শিল্পী প্রসেনজিৎ দেবনাথ। আর রঙের দুনিয়ায় পাছে আমরা খেই হারিয়ে ফেলি, সেজন্য কথার বাঁধুনিতে, কবিতার বাঁধুনিতে আমাদের ধরে রাখার জন্য আছেন আরো একজন অতিথি, রাজস্বী ভট্টাচার্য। প্রসেনজিৎ, রাজস্বী, তোমাদের দুজনকে ভুবনেশ্বরী টেলিভিশনের পর্দায় আন্তরিক স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে আজকে, ওই যে বললাম ভিন্ন স্বাদের পরিবেশন আজকে। কারণ প্রতিদিন যেটা আমাদের হয় সেটা যত ভালোই হোক রেসিপিটা, সেটাতে একঘেয়েমি এসেই যায়। তাই আমরা চেষ্টা করি একটু অন্যরকম কিছু করতে। সো টুডে ইটস ডিফারেন্ট, সেজন্য খুব ভালো লাগছে। আমাদের সৌভাগ্য। আচ্ছা, তুমি তো আর্টিস্ট, শিল্পী। তেমন কিছু না, শুধু চেষ্টা করি। হ্যাঁ, সেটাই, কিন্তু আমাদের পরিচয়টা আমরা ওভাবেই দেব। তো এই শিল্পের সঙ্গে তোমার কবে থেকে ভালোবাসা? এটা দীর্ঘ আজকে 14 বছরের উপর হয়ে গেছে। যখন আমি ক্লাস 2 থেকে পড়ি তখন থেকে আমার ছবি আঁকাতে যুক্ত। তো আজও চলছে, সেই আঁকাই চলছে। ছবি আঁকা মানে পেইন্টিং নাকি স্কেচ করো নাকি সবটাই করো? দেখুন, প্রথমত যা আমরা শুরু হয়, প্রথমত লেটার থেকে শুরু হয়, অনেক কিছু দিয়ে শেষ হয়। শেষ তো কিছুতেই হয় না, তো এখনো চলছে, সেই যাত্রা ধরেই চলছে। এবং আমাদের পেইন্টিং এর অনেকগুলো পার্ট আছে। পেইন্টিং আছে, ড্রয়িং এন্ড পেইন্টিং একটা আছে, স্কাল্পচার এন্ড মডেলিং একটা আছে, অ্যাপ্লাইড আর্ট একটা আছে, একটা ইন্ডিয়ান হিস্ট্রি আর্ট আছে। তো আমি হচ্ছে ড্রয়িং এন্ড পেইন্টিং স্টুডেন্ট বেসিক্যালি। তো আমার কাজটা পেইন্টিং দিয়েই হয় সবকিছু। কোথায় শিখেছো? আমি গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র ছিলাম, তারপর কলা ভবনে ছিলাম। আচ্ছা আচ্ছা। এই মানে রঙের ইতিহাস তো আমাদের বহু পুরানো ইতিহাস, সেই গুহা মানবের সময় থেকে, আর তাই না, গুহা চিত্র এবং রঙের ব্যবহারও প্রায় তখনই। আমি পড়েছি কোথাও 40,000, প্রায় 40,000 বছর আগে খ্রিস্টপূর্বাব্দ থেকে রঙের ব্যবহার। হ্যাঁ, এবং তখন তো ওরা যেটা ব্যবহার করতো সেই গবাদি পশু, ক্যাটলস এন্ড অল, এগুলো আঁকতো বা সেই ধরনের। তো তারপর ধীরে ধীরে রঙের ছোঁয়া, রং নিয়ে নানা এক্সপেরিমেন্ট, তাই তো চলছে। হ্যাঁ, এটাই চলছে। তো আমাদের এখানে আমরা তো অনেক বড় বড় আর্টিস্টের নাম শুনি এবং বিভিন্ন ধরনের চিত্রকলা আছে। হ্যাঁ, আছে, তাই না? সেই মুঘল আর সবটা তো জানি না, কিছু কিছু নাম ধরো কানে আসে, মুঘল আর মুঘল সাম্রাজ্য আছে, হ্যাঁ। তারপরে এই ধরনের, তারপরে কালীঘাটের পট আছে, হ্যাঁ, কলকাতার যেটা জামিনীরাই থেকে শুরু করে তাদের কেরি করাই বহন চলছে। রকমের আছে। তো এখানে আমাদের এখানে কি বিশেষ কোনো ট্রেন্ড ধরা হয় এখানকার শিল্পীরা? দেখুন, ত্রিপুরাতে যেটা হচ্ছে, সর্বপ্রথম ত্রিপুরাতে আমরা ভুগি আইডেন্টিটি ক্রাইসিস। এবং সব আপনি ভারতবর্ষের যতগুলো রাজ্য দেখবেন, গুজরাট থেকে শুরু করে, প্রত্যেকটার একটা শিল্পীর পরম্পরা বহে চলে, যেটা আমাদের ত্রিপুরাতে নয়। সেই পরম্পরাটা হয়নি আমাদের ত্রিপুরাতে। কেননা আমরা যদি দেখি, সেই 1975 সালে আমাদের আর্ট কলেজ ঘটিত ত্রিপুরা। তো তখন থেকে যারা আমাদের শিক্ষা দিয়েছেন, তখন বেশিরভাগ মানে আমাদের এখানকার যারা শিক্ষা দিত সবাই কলকাতা আর্ট কলেজ কিংবা শান্তিনিকেতন স্টুডেন্ট ছিল। তো সেই যাত্রা ধরে ওরা কলকাতাটাই বহন করে ওরা চলতো এবং এখনো চলছে, সেই কলকাতার ট্রেন্ডই এখনো চলছে। তো আমাদের এখানে নিজস্ব কোনো পরম্পরা নেই। আমরা যে কাজ করছি, নিজস্ব কোনো পরম্পরা নেই আমাদের এখানে। আমরা কলকাতাটাকে বহন করে চলছি। আমরা এখনো এটাই জানি না যে আমরা কি এপার বাংলা না ওপার বাংলার কাজ করছি। প্রচন্ড ক্রাইসিস, ভীষণ ক্রাইসিস, ভীষণ আইডেন্টিটি ক্রাইসিস। আচ্ছা, একটু ক্রাইসিস থেকে বেরোবার চেষ্টা করি, যাবো রাজস্বীর কাছে। রাজস্বী, তুমি কি করো? আমি এমনিতে চাকরি করি এলআইসিতে, এলআইসি ডিপার্টমেন্টে। আর এছাড়া আমি লেখালেখি করি। আচ্ছা, লেখালেখি মানে কোন দিকে? আমি কবিতা, ইংলিশ ভাষায় লিখি প্রধানত। আর আমার লেখাটা হলো, আমি গদ্য লিখি। আমার গত 2 বছর বইমেলাতে 2টো উপন্যাস বেরিয়েছে, 2018 আর 19 বইমেলাতে। আর একটা কবিতা সংকলন বেরিয়েছে, 3টে বেরিয়েছে নির্মতা প্রকাশনী থেকে। আর মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছে। অনেক অভিনন্দন তোমাকে। খুব আফসোস হচ্ছে পড়া হয়নি এখনো।
নিশ্চয়ই খুব শিগগিরই পড়ে নেওয়ার চেষ্টা করব। তো একটা কি কবিতা শোনাবে? হ্যাঁ, আছে কবিতা কি শোনাতে সঙ্গে পারি। কিছু? কবিতা আমি একটা জিনিস ভাবছিলাম যে আমি যেহেতু ইংলিশে লিখি, তো ইংলিশ কবিতা থেকে আমি ভাবছি যে একটা বাংলা কবিতা শোনাই। তো অসুবিধা নেই, আমরা ইংলিশ একটু একটু বুঝে আচ্ছা, নেবো। ওটা শুনতো না। এই বাংলাও শুনবো, আমাদের সময় আছে আচ্ছা। কিছুটা। শোনো। আচ্ছা, তো তাহলে আমি এই গত 2 মাস আগে আমার লেখা একটা কবিতা শোনাচ্ছি, ওটা ইংলিশে। When you were delivered from the moonlit cathedral, up the stairs buried in the sea, your knees collapsing, your heart buried in the bones, and covered with dead seeds of puppies, you reminded me of my first semester lover, the first night with the incredible heartache, the blues of your back and the slender shoulders tumbled across the road, of pitch black insanity and blind corners. You had me with everything I was and shed my skin with the milky presence of your authenticity. The unhappy towns and the content graves welcomed us as you walked past the last remaining soul of mine. বাহ, মিল্কি প্রেজেন্স, খুব সুন্দর তো ব্যাপারটা, খুব সুন্দর, খুব সুন্দর। এটা কি তোমার সেই বইয়ে ছিল কবিতা যেটা না, publish এটা হয়েছে? সেই বইয়ে ছিল এটা না। নট ইয়েট পাবলিশ। আচ্ছা আচ্ছা। তো আমার কবিতা আমি ওটাই চেষ্টা করি একটা রূপকধর্মী ব্যাপার আনার জন্য। এই যে আপনি যেটা বললেন মিল্কি প্রেজেন্স, তো সেই মিল্কি প্রেজেন্সটা আমাদের সাথে কারো প্রেজেন্সের সাথে মিশিয়ে সেই রূপক ব্যাপারটা আমি রাখতে চেষ্টা করি। সেটা আমার গদ্যতেও মানে থাকে। সেরকম কিছু আছে যে কেউ আসলে মনে হয় হ্যাঁ, 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 her ওই presence জিনিসটা। is milky presence. Milky Very presence. good, very nice. আচ্ছা প্রসেনজিৎ, আমরা যে এখানে আমাদের এখানে আমাদের দেশে তো আছেন অনেক বড় বড় আর্টিস্ট, এর মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেন, একটা আছেন। বিশাল ব্যক্তিত্ব। বিদেশের যে আর্ট, হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ছে ফাদার অফ মডার্ন আর্ট কি যেন পল সিজেন, হ্যাঁ, পল, হ্যাঁ। সিজেন, যার প্রথম দিকে যাকে খুব একটা তার acceptance ছিল না, ছিল তাই না, না? হ্যাঁ। তারপরে তো ধীরে ধীরে জায়গা করে নিয়েছে। তো মডার্ন আর্ট যখন শুরু হলো, মানে পুরনো গুলোকে ঝেড়ে ফেলে ওইগুলোকে অস্বীকার করে মডার্ন, না পুরনো গুলোকে ঝেড়ে ফেলে না, আমরা রিক্সা থেকে অটোতে যাই মানে কিন্তু রিক্সাটাকে ছেড়ে ফেলে দেই না, জাস্ট আমরা শিফট করছি। এটা অনেক আগের কথা, ওই সময়কার কথা বলছি আমি। হ্যাঁ, আমি আপনার ওই সময়টার কথাই বলছি। আমরা না, যদি ঝেড়ে ফেললে তো আর অগ্রগতি হবে না। হ্যাঁ, আপনি যেটা আমার বলাটা বলছেন, ভুল ছিল। হ্যাঁ, হ্যাঁ, exactly. আপনি যেটা বলছেন এটাও ঠিক, কিন্তু সেই সূত্র ধরে যদি আমরা এম.এফ. হোসেনকে দেখি, যিনি প্রথম মডার্ন আর্ট যখন করতেন, তখন উনি তাকে তো বলা হয় তখন Picasso of India। তখন ওনার এক একটা ছবি 25 পয়সা থেকে বিক্রি শুরু হতো, ঠিক আছে? সেই সময় থেকে উনি যখন মডার্ন আর্ট করতো, একটা সিনেমা প্রোডাকশন হাউস ওনাকে বলেছিল যে তোমার মডার্ন আর্ট আমরা কাজ করতে পারবো না, তুমি ব্যাকগ্রাউন্ড করো শুধু। তখন উনি শুধু ব্যাকগ্রাউন্ড করতেন, যে কোনো পোস্টারে শুধু ব্যাকগ্রাউন্ড করতেন, হোর্ডিং এর কাজ করতেন। সেই সূত্র ধরে আজকে দীর্ঘ অনেক বছর পর ওনার ছবি এক একটা প্রায় কোটি টাকার উপরে বিক্রি হয়েছে। ওইটাই বলছিলাম আমি, এই যে ওনাকে তো বলা হয় পিকাসো অফ ইন্ডিয়ান পেইন্টিং, হ্যাঁ, এবং ফাদার অফ ইন্ডিয়ান পেইন্টিং। পিকাসো যেটা করেছে, পিকাসো হচ্ছে মডার্নিজমটাকে তুলে ধরেছে। প্রথমত ইতিহাস, যেটা ছবির ইতিহাসে দেখা হয়, পিকাসো ওনার কাজে মডার্নিজমকে তুলে ধরেছে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন পরের দিকে তো আঁকার দিকেই তার সবটা ঝোঁক ছিল। রবীন্দ্রনাথের আর্ট আমার মনে হয় আমাদের এখানে যেটা চলছিল সেই সময় সেই তুলনায় অনেকটাই অ্যাবস্ট্রাক্ট, তাই নয় কি? অ্যাবস্ট্রাক্ট মানে কিছুটা, একেবারে কমন মানুষের জন্য। না, একেবারে সবাই তো যার যার কাজ করে তার কিছু কিছু মানুষের জন্য, সবার জন্য তার কিছু কাজ করে না। তেমন আপনি দেখবেন রবীন্দ্রনাথের যে পোর্ট্রেট গুলো আছে, তার মধ্যে কিছুগুলো আছে তার খুব কাছের ভুটানের দুটো পোর্ট্রেট আছে, আপনি দেখেছেন কিনা আমি জানি না। তো ওদেরকে নিয়ে করা। আর রবীন্দ্রনাথ তো বেশি আছে ক্যালিগ্রাফি টাইপের, চাইনিজরা যেটা করে ওটাই ওনার বেশিরভাগ কাজ। ওটাই তো সাধারণ আমাদের মতো আর্ট মূর্খ মানুষদের জন্য। না, তেমন শুনুন, আর্ট মূর্খ মানুষদের জন্য না। পোর্ট্রেট তো একটা ধরো বোঝার ব্যাপার আছে, যে এটা বোঝা যায় যে এটা পোর্ট্রেট করা হয়েছে। হ্যাঁ, পোর্ট্রেটটা ব্যাপার হচ্ছে কি, পোর্ট্রেটটা কেন বুঝি আমরা হচ্ছে, যে কোনো ব্যক্তি, মনে করুন আপনার একটা পোর্ট্রেট হচ্ছে, তার মানে হচ্ছে আমার কাজ হচ্ছে আমি আপনার পার্সোনালিটিটাকে তুলে ধরি এটার মাধ্যমে। তো সেই কারণে আমরা পোর্ট্রেটটাকে দেখি। কিন্তু যখন আমরা, আপনি যে বলছিলেন পিকাসো, পাবলো পিকাসোর ক্ষেত্রে যদি আমরা দেখি, পোর্ট্রেটটাকে উনি রোলস ভেঙে দিয়েছেন, উনি উনার মতো করে তৈরি করেছেন। পোর্ট্রেটটা ছিল, উনি উনার যখন প্রথম জীবনে উনার বাবা স্টুডিওতে যখন কাজ করতেন পায়রার ছবি, তো
তো তখন উনি দেখিয়েছেন, আমার ঠিক সনটা খেয়াল নেই, তখন উনি দেখিয়েছেন যে মানব শরীরে কিভাবে ভাগ করে করে কাজ করতে হয়। পোর্ট্রেট গুলো একদম টোটালি জিওমেট্রিক শেপ থেকে ব্লক গুলো ভেঙে দিয়েছে। নরমালি আমরা যে ব্লকে কাজ করি টোটালি ব্লক, ডিফারেন্ট ব্লক তৈরি করেছে। কিউবাজম তৈরি হয়েছে ওনার সময় থেকে, যেটা আমাদের চিত্রকলা জগতের একটা অন্যরকম আমেজ তৈরি করে দিয়েছে। এটা তৈরি করেছে পাবলো পিকাসো। সেই পোর্ট্রেটটাও কিন্তু একটা মজার পোর্ট্রেট। আমরা যেটা যেরকম ভাবে দেখছি, আপনার ছবিটা যদি আপনি একটা পোর্ট্রেট হতেই পারেন, কিন্তু আপনার ছবিটা আমি যেভাবে করছি ও আরেক রকম ভাবে করবে, যদি অন্য কেউ করে শিল্পীর দেখার আরেক রকম ভাবে দৃষ্টিভঙ্গি করবে। আলাদা। হ্যাঁ, এবং এটা এখানেই শিল্প, না হলে তো ফটো তুলে ফটোগ্রাফি আর তাই। আর্টিস্টের হ্যাঁ। ব্যাপারটা। এবং এটাকে ব্লক চেঞ্জ করেও করা যায়, তেমন নয় যে করা যায় না, করা যায়, কিন্তু এটা একটু অন্য রকম হয়, অন্য ধাঁচের হয়। এটা আমি তো মাঝখানে আরো একটা আপত্তিকর কিছু বলে ফেললাম, ফটোগ্রাফার যারা ওদের মধ্যে আর্টিস্টিক ব্যাপার অবশ্যই আছে। হ্যাঁ, কিন্তু ফটোগ্রাফি এবং আর্টের মধ্যে তফাৎ আছে। অনেক তফাৎ আছে। না, তার আমি কারণ মাঝখানে হচ্ছে, বলেছি যে- হ্যাঁ আমি এটা বলছি, আপনি যেহেতু বলছেন আমি এটা বলছি, কারণ হচ্ছে আপনি 5টা ছবি একই রকম ভাবে উঠাতে পারবেন, কিন্তু একই রকম ভাবে 5টা ছবি কখনো আঁকা সম্ভব হবে। আপনি ফটোগ্রাফির ক্ষেত্রে হচ্ছে কি আপনার ওই অবজেক্টের কাছে যেতে হয়, পেইন্টিং এর ক্ষেত্রে আপনার যেতে হয় না, আপনি এটা করতে পারেন। এটাই হচ্ছে পেইন্টিং এর সব থেকে বড় সফলতা। আছে, সেটাই। আচ্ছা, রাজশ্রীর কাছে আবার যাই। কবে থেকে লেখালেখি শুরু? শুরু ধরুন এই ছোটবেলা থেকে, কিন্তু সিরিয়াসলি 2014-15 এই সময়টা থেকে খুব একটা বেশি হয়নি যে আমি সিরিয়াসলি এটা নিয়ে ভাবতে শুরু করেছি। মানে কেন 14-15 টার্নিং পয়েন্টটা কিভাবে? আমি তখন চাকরি করতাম জামশেদপুরে। তো জামশেদপুরে আমার পাশের রুমে একটা ছেলে ছিল, সায়ন। ও ছিল এই যাদবপুরের ছেলে। তো ওর মধ্যে একটা জিনিস ছিল যে না, আমরা শুধু চাকরি করবো না, অন্য কিছুও করবো। আমরা হয়তো একটা সিনেমা বানাবো, আমরা হয়তো একটা কিছু একটা বই লিখবো, আমরা হয়তো কোনো ফটো ক্রিয়েটিভিটি একটা কিছু করবো, মানে এই চাকরি জীবন থেকে বাইরে কিছু একটা করবো। তো ওর সাথে বসে আমি প্রথম ভাবি যে ঠিক আছে, আমরা যখন যেহেতু অনেক বছর ধরে পড়ে আসছি বা ছোটখাটো লেখালেখি করছি স্কুল বা কলেজের লাইফে, তো লেখা দিয়ে শুরু করা যায়। তো ও আর আমি মিলে একটা প্লট নিয়ে লিখতে শুরু করি। তারপর যাই হোক ও দেশ ছেড়ে চলে যায়, তারপর আমারও সেই চাকরিতে আমি আরেক চাকরিতে শিফট করি। তখন আমার মাথায় এটা রয়ে যায় যে না, যেটা শুরু করেছি ওটা একবার শেষ করে দেখা যায়। তো সেই প্রথম প্লটটা যেটা আমরা লিখছিলাম, ওটা যে আমার পার্টটা ছিল, ওটা ধরে আমি আমার প্রথম বইটা শেষ করি। আচ্ছা, মানে উপন্যাস দিয়েই শুরু। উপন্যাসটা দিয়ে শুরু হয়েছিল। এটা একটা আলাদা ব্যাপার কিন্তু, কারণ দেখা যায় এখানে যারা লেখালেখি করেন প্রচুর কবি আছেন, কবিতা প্রচুর লেখা হয়, গল্প তুলনামূলক ভাবে কম আছে, আর অনেক কিছু কম। হচ্ছে লেখা ওই অনুগল্প বলে বা ছোট ছোট একেবারে ছোট গল্পগুলো। আর উপন্যাস তো নৈবচ খুব কম। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা একটা তোমার বলবো খুব ভালো একটা স্টেপ। আমি ওই উপন্যাস দিয়ে শুরু করেছিলাম, তারপর আমার দ্বিতীয় উপন্যাসও আসে এই বছর। আর এরপর আমি শুরু করেছি ছোট গল্প নিয়ে কাজ করা। পড়াশোনা কোথায়? পড়াশোনা হ্যাঁ, আমি 12 দিয়েছি বাগান একাডেমি থেকে, আর আমি গ্রাজুয়েশন এনআইটি আগরতলা থেকে। আচ্ছা, এখন LIC এখন এলআইসিতে চাকরি করি। সব ব্যাপারগুলো আলাদা আলাদা। এটাতে আসার মেইন কারণটা হলো যে এলআইসিতে আমি ওটা অপশন পাই যে আমি আমার শহরে আবার চাকরি করার স্কোপটা পাই। তো বাইরে থাকার একটা মেইন অসুবিধা হলো কি, আপনার ডে টু ডে লাইফে এত বেশি ব্যস্ত থাকা যায় যে নিজের লেখালেখি বা ওটার জন্য সময় বের করা যায় না। তো বাড়িতে থাকলে সেটা পাওয়া যায়, আর একটা নিজের একটা হোম এনভায়রনমেন্ট পাওয়া যায়, সেটার জন্য আমার ফিরে চলে আসে আর কি। সেটা ঠিক আছে। সবটা সময় যদি কর্মক্ষেত্রে চাকরির জায়গায় দিয়ে দিই, তাহলে ক্রিয়েটিভিটি শুরু হয়। সময়টা বের করে দেওয়া খুব মুশকিল। খুব মুশকিল হয়ে যায়। তো কবিতা কি শুনবো আরেকটা? আচ্ছা, আমি এখন আমাদের বন্ধুর কবিতা বলছি, আমাদের সমসাময়িক। তো ওর নাম নিজস্বতা দেবনাথ। ও আমাদের মানে অনেক ছোট, আমাদের থেকে বয়সে 21 বছর বয়স হলো। ও এখন হায়দ্রাবাদে পড়ছে লিঙ্গুইস্টিক নিয়ে। ভীষণ সাহসী কবি। ওর একটা কবি ভীষণ মনে মানুষ, পার্সোনালি চিনি নাকি আমি, ভালো লিখে। সে থাকে না এখানে, সে থাকে না এখানে, হ্যাঁ না, সে এখন থাকে না এখানে। শ্রম সমাজ যে কাম মৃত শরীরে জ্বলতে জ্বলতে প্রসব করে আয়ু পায়, কিংবা যে প্রেমিক নিরন্তর ছুটে যাচ্ছে পুরনো প্রেমিকার স্তনে, পরিণামাতীত ভুলে যাওয়ার রাতে সে মৃত, সেও মৃত। মৃত প্রেমের প্রাক জন্ম ঘেন্না, অপ্রত্যাশিত ঘুমের গায়ে লেগে থাকা ছুটি, সে মৃত। বিবর্তিত ইউটেরাস, আদমের অপরিবর্তিত রূপ, গল্প হচ্ছে, সারা রাত গল্প হচ্ছে, হবে গল্প, যৌন স্মৃতির এলোমেলো সাইলেন্ট।
সে এখন গল্প লিখছে। সে এখন গল্প লিখছে? হ্যাঁ, না, গল্প লিখতে লিখতে হারিয়ে গেছে সে। নাভিশ্বাস, দীর্ঘশ্বাস, শ্বাসমূল নিভে যাচ্ছে তাপমাত্রা নাশকতা। সে একটু একটু করে নিভে যাচ্ছে কামুক নিঃশ্বাসের গুমটি। যে আধুনিক জীবনে মানুষের যে যে একটা ডাইলেমা, কন্টিনিউয়াস, হ্যাঁ না হ্যাঁ না, খুব সুন্দরভাবে তুলে ধরেছে। ভালো। আচ্ছা প্রসেনজিৎ, আঁকার কথাটা মানে কি তোমার নিজের ইচ্ছেতে আঁকা শুরু, নাকি এরকম কোনো এনভায়রনমেন্ট ছিল, বা এরকম বাড়ি থেকে যেমন সবাইকে আজকাল বলা হয় এনভায়রনমেন্টে ছিল, যেটা দেখতে হয় সেটা হচ্ছে আমাদের একটা ছিল, আমাদের যখন আমরা ও বাড়ির পুরানো বাড়িতে থাকতাম, আমরা তাঁত শিল্পের কাজ হতে পারি। নজিপুর আমরা যে বাড়িতে থাকতাম, বেসিক্যালি আমরা তো বাংলাদেশে ছিলাম প্রথমে, কুমিল্লা শহরে। তো তারপর আমরা এখানে আসি, তখন ওখান থেকে আমাদের তাঁত শিল্প হতে পারে, তাঁতের কাজ হতো। সেই দেখে ইন্টারেস্ট হয় আস্তে আস্তে যে তাঁতের সুতো দিয়ে কাজ থেকে শুরু করে কিভাবে হয়। তো তারপর যখন এটা দেখলাম, তার কিছু বছর পর আমি এটাতে ইনভলভ হলাম। তো এখনো চলছে আর কি, এইভাবে সেই তাঁত শিল্প থেকে ইন্টারেস্ট। বেশি কি করো, পেইন্টিং না স্কেচ? অ্যাকচুয়ালি আমি যেটা করি, আমার বেশিরভাগ কাজ হচ্ছে ল্যান্ডস্কেপ। তার মধ্যে আমি ওয়াটার কালারটা করতে বেশি পছন্দ করি। এক্রিলিকও করি, কিন্তু বেশিরভাগটা হচ্ছে ওয়াটার কালারে কাজ করি। তুমি তো আরো করো, আমি দেখেছি এই প্রচ্ছদ। হ্যাঁ, তা করি কিছু একটা। আচ্ছা, এই যে একটা ব্যাপার জানতে চাইবো, ধরো প্রচ্ছদ করছো, বা অনেক সময় আমরা সাহিত্য যখন পড়েছি দেখেছি শিল্পীদের অনেক সময় প্রয়োজনের তাগিদে বিজ্ঞাপনের হোর্ডিংও করতে হয়, বা সেটা অন্য। তো এই যে কাজগুলো, এগুলোর মধ্যে মানে কতটা ডিফারেন্স? এগুলো কি এতটাই ব্রাত্য, কি একেবারেই ভালো লাগে না করতে, নাকি শুধুই প্রয়োজনের তাগিদে করা, নাকি ওগুলোর মধ্যেও কখনো কোনো আনন্দ আর্টিস্টিক কিছু লুকিয়ে থাকে? দেখুন, সবকিছুই আছে, এবং এবার হচ্ছে কি আপনি কি করতে চাইছেন, এটা হচ্ছে সব থেকে বড় কথা। ওটাতে তো একটা লিমিটেশন থাকে, বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেমন প্রচ্ছদের ব্যাপারটা যেটা হয়, প্রচ্ছদের ব্যাপারটা ওনার নাম ডিসাইড করা থাকে। প্রথমত বই রেডি হয়ে যায়, যেমন তোমরা যখন বই রেডি করো, নাম টাম সব রেডি করা থাকে। ওরা জাস্ট ওরা বলে দেয় যে আমার এই নামের উপর আমার কাজটা করে দিতে হবে। হ্যাঁ, ওদের নামটার উপরই সবকিছু বেস থাকে বেসিক্যালি। তো তারপর আপনার উপর চাপিয়ে দেওয়া হয়। যখন আপনার মাথায় প্রথম থেকে চাপিয়ে দেওয়া হয় আমি 2 ফিট বাই 3 ফিটে কাজটা করতে হবে, তো তখন তো আপনি আর এর থেকে বাইরে আর কি যাবেন? এটাই লিমিটেশন, এটাই আপনার লিমিটেশন। এর থেকে বাইরে বেরোতে পারবেন না, ঢুকতেও পারবেন না। কিন্তু এখন যা হচ্ছে, এখন তো ডিজিটালে অনেক কিছু ডেভেলপড হচ্ছে। কেননা আগেকার সময় মানে যখন আগে হতো, আগে বেশিরভাগই প্রচ্ছদ করা হতো লোকে পেইন্টিং এর মাধ্যমে। এখন তো ডিজিটালি করেন, বেশিরভাগ তাদের নিজের পোর্ট্রেট দিয়ে প্রচ্ছদ হয়, এবং ল্যান্ডস্কেপের ডিজিটাল ছবি করে প্রচ্ছদ হয়, বিভিন্ন ভাবেই হয়। তো যেটা প্রচ্ছদের ব্যাপারটা হচ্ছে এরকম 2 বাই 3 এর মধ্যে আটকে দেয়। আর ইলাস্ট্রেশনটা হচ্ছে কিছুটা ইন্টারেস্টেড আসে ইলাস্ট্রেশনের মধ্যে, কেননা যখন গল্পটা ভালো হয় তখন সেই ইলাস্ট্রেশনটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে গল্পটা ভালো হয়েছে। কেননা যিনি গল্পটা পড়ে করছেন, ইলাস্ট্রেশন যিনি করে প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটা পড়তে হয়, তাহলে ইলাস্ট্রেশনটা করতে পারবেন না। তো সেই কারণে যখন ওনার মোডের উপর নির্ভর করে, কিছুটা শিল্প তো সবটাই মোডের উপর নির্ভর করে, কিন্তু যখন প্রফেশনালি চলে যায় মোড না থাকলেও কাজ করতে হয়, কেননা ওনার কাছে উনি বাধা, সে কারণে কাজটা করতে হয়। কিন্তু তখন দেখা যায় যদি গল্পটা পড়ে ভালো লাগে, তখন সেই কাজটা ভালো হয়। ইলাস্ট্রেশনের কথা মনে পড়লো, এই রামকিঙ্কর বেজের উপর একটা লেখা ছিল সমরেশ বসুর, আমরা যখন ছোট ছিলাম দেখি না হিফিলে। হ্যাঁ, বিকাশ ভট্টাচার্য, পোর্ট্রেটও বিকাশ ভট্টাচার্যেরই করা ছিল। হ্যাঁ, যেমন লেখাটা সাদা মলাটের বই ছিল, দেশ পত্রিকায় পড়তাম, প্রথম অপূর্ব ছিল সেই। এটা গত অনেক বছর আগে আনন্দ পাবলিশার্স একসাথে করে নিয়েছে সম্পূর্ণটা বই। এখন তো অনলাইন, আমরা সেই ছোটবেলার দেশ পত্রিকাই পড়েছি, মানে এটা পড়ার জন্য উন্মুখ হয়ে থাকতাম, কবে দেশ পত্রিকা আসবে, কবে দেখি নাই ফিরে পরের সংখ্যাটা। আচ্ছা, তোমার এই যে আর্ট, পোর্ট্রেট বলো, ল্যান্ডস্কেপ বলো, এটার জন্য কতটা সময় তুমি দাও বা দিতে পারো? এটাই কি তোমার হোল টাইম এখন কাজ? এটাই আমার কাজ বেসিক্যালি। দেখুন, বাড়িতে আমার তেমন কিছু কাজ থাকে না, মানে করো না, করি না, কাজ থাকে না মানে করি না, চাকরি বাকরি কিছুই করি না। বাস সারাদিন খাওয়া ঘুমানো হচ্ছে আমার প্রথমত কাজ, আর আমি যতটুকু সময় পারি ওটাকেই দেওয়ার চেষ্টা করি। মানে
আপনি wholehearted এটাই পাচ্ছেন কাজটা, তাই এটাই না? পাচ্ছি। এটাই সামনে লক্ষ্য। হ্যাঁ, এবং তার জন্য আমার বাড়ির লোককে ধন্যবাদ আমাকে এই স্পেসটা দেওয়ার জন্য, যেটা সবাই পায় না। আমাদের সাথে অনেক বন্ধুরা আছে যারা তাদের খুব ভালো কাজ করে, কিন্তু বাড়ির যে ভীষণভাবে ইনভলভমেন্টের কারণে সেটা এটা করতে পারেন। ভীষণ ভালো লাগছে তোমাদের সঙ্গে কথা বলে। তাহলে আমাদের একটা বিজ্ঞাপন বিরতি সময় হয়ে গেছে। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকবে, এক্ষুনি ফিরে আসবো। স্বপ্ন মনে হলেও এটা সত্যি, গীতা টেক্সটাইলসের নানান রকম বিয়ের বেনারসির জুড়ি মেলা ভার। জীবনের সেই চরম সুখের মুহূর্তে গীতা টেক্সটাইলসের বেনারসি পরে নববধূ হয়ে ওঠে অপরূপ রূপে অনন্যা। সত্যি মা, নবরূপে অনন্যা মানে গীতা টেক্সটাইল, গীতা টেক্সটাইল, মসজিদ রোড, আগরতলা। উন্নত মানের চিকিৎসার জন্য প্রয়োজন সঠিক ডায়াগনোসিস, আর তা প্রদান করে আগরতলার সম্পূর্ণ কম্পিউটারাইজড প্যাথোলজি ইনস্ট্যান্ট ডায়াগনস্টিক সার্ভিসেস। ইমিউনোফ্লোরোসেন্স ও ফুল অটো অ্যানালাইজারের মাধ্যমে থাইরয়েড, হরমোন, ক্যান্সার মার্কার ও বায়োকেমিস্ট্রির সকল প্রকার পরীক্ষা এখন ইনস্ট্যান্ট ডায়াগনস্টিক সার্ভিসেসে উপলব্ধ। ইনস্ট্যান্ট ডায়াগনস্টিক সার্ভিসেস, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ফোন 038123123937 এবং 038123818444। रूपमभिसारे चन्द्रवदने स्वर्णरतने बाजे सिञ्चिनी हिमाभिसारे अमृता परमा चली रहे अथिर बेजुरी झलिलाङ्गे साजिल मोहिनी रूप तरङ्गे मधु मधुरूपे हरसित प्राण मातिल रे শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স, আগরতলা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। ও বাবা, এক্ষুনি মেরে হুশ করে সর, তার ম্যাজিক কাপ। ওই দেখো দৈত্য, ম্যাজিক কাপ দাও। দৈত্য ম্যাজিক, কেমন ম্যাজিক, গুপ্তধনের খোঁজ পাই, কিছু জেলি আরো কত প্রাণ ম্যাজিক কাপ, মুখে দিলেই ম্যাজিক। ম্যাজিক কাপ চাই। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। 300 জন ডাক্তার, নার্সিং ও অন্যান্য স্টাফ, 205টি বেড, 41টি ক্রিটিক্যাল কেয়ার বেড, লাইফ সেভিং ভেন্টিলেটর সমেত 8টি অপারেশন থিয়েটার, চিকিৎসা পরিষেবার এক নতুন দিগন্ত। আইএলএস হসপিটালস, আগরতলায় আছে 20টিরও বেশি স্পেশালিটি, ইনভেসিভ কার্ডিওলজি, ডিজিটাল ফ্ল্যাট প্যানেল ক্যাথ ল্যাব, কার্ডিওথোরাসিক সার্জারি, নিউরো সার্জারি, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, অর্থোপেডিক্স, স্পাইন ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, পেডিয়াট্রিক্স অ্যান্ড নিওনাটোলজি, পেডিয়াট্রিক সার্জারি, ইউরো সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, ক্রিটিক্যাল কেয়ার সদ্যজাত ও প্রাপ্তবয়স্কদের জন্য। এছাড়াও আছে জেনারেল মেডিসিন, গ্যাস্ট্রোএন্টেরোলজি, ডায়াবেটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, ডেন্টাল সার্জারি, অপথ্যালমোলজি, আধুনিক ডায়ালিসিস ইউনিট,
ও অন্যান্য বিভাগ। শুধু আরোগ্য লাভ নয়, পেশেন্টের স্বাস্থ্যের সার্বিক উন্নতি আমাদের লক্ষ্য। আমরা চাই আপনি ভালো থাকুন প্রতিদিন, প্রতি মুহূর্ত। আর তা না হলে আমরা আছি আপনার পাশে 24 ঘন্টা। INS হসপিটালস আগরতলা, ত্রিপুরার প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আজ সন্ধ্যার আমন্ত্রণে অনুষ্ঠান। আমাদের সঙ্গে আজ আছেন প্রসেনজিৎ দেবনাথ এবং রাজশ্রী ভট্টাচার্য। প্রসেনজিৎ, বিরতির পর তোমার কাছে আমি সরাসরি যাব ওই প্রসঙ্গটা নিয়ে, যেটা তুমি বলছিলে যে আমাদের এখানকার শিল্পীদের একটা আইডেন্টিটি ক্রাইসিস। আমরা কোন পথে চলবো, কোন পথে হাঁটবো, তাই না? মানে কোন ধারাটা বহন করব আমরা। শিল্পের যে এতগুলো ধারা রয়েছে, আমাদের দেশেও প্রচুর ধারা রয়েছে। আর্টিস্টরা প্রত্যেকেই নিজস্ব দাবা স্বকীয়তা তৈরি করেছেন। তো সেখান থেকে আমরা আমাদের নিজেদের কিছু এখনো স্পেসিফিক কোনো পথ আমরা খুঁজে পাইনি। বলো কি বলতে? তার কারণটা হচ্ছে, দেখুন, প্রথমেই বলেছি ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, যে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম কিংবা আসাম, মণিপুর, হ্যাঁ, আমাদের এখানকারও ওখানেও দেখা যায় যে তাদের একটা নিজস্ব পরম্পরা বয়ে চলছে। কিন্তু আমাদের ত্রিপুরায় তেমন কোনো নিজস্ব ধারা নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন চারুশিল্পী কিছুটা আছে, হ্যাঁ, কিছুটা দেখা যায় একমাত্র পাঁচরা, যারা ট্রাইবেলের মধ্যে পাঁচরা, এটার মধ্যে একটা টেক্সটাইল ডিজাইন দিয়ে কিছুটা দেখতে পান। আর তাছাড়া আছে ক্রাফটে দেখেন আপনি বাঁশবেতের কিছুটা পাবেন, এছাড়া কিন্তু আর কিছু নেই। আপনি যদি ট্রাভেল আর্ট দেখেন, ভারতবর্ষের মধ্যেই দেখেন, যদি আপনি মুম্বাই দেখেন কিংবা পুনেতে দেখেন, খুব অত্যাধুনিক প্রক্রিয়ায় তাদের কালচার বহন করে আর্ট আছে, যেটা আমাদের ত্রিপুরার মধ্যে নেই। হ্যাঁ, আমার মনে হয়, আমার এখন মনে হয় সিটি বিউটিফিকেশন যে ব্যাপারটা, এটা আমাদের এখানে নেই। তার কারণ হচ্ছে আমাদের নিজস্ব তো পরম্পরা প্রথমতই নেই। প্রথমে বলেছি আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে আমরা ভুগছি, এবং সিটি বিউটিফিকেশনটা নেই। তার আরেকটা কারণ হচ্ছে আমরা সবাই শুধু কপি ওয়ার্কের মধ্যে ব্যস্ত আছি। সবাই বেশিরভাগই দেখবেন কপি ওয়ার্কের মধ্যে, যেমন পার্ক এবং আগরতলাতে যে কিছু পার্কে যে ইদানিং যে কাজ হয়েছে, আপনি দেখবেন সবগুলোতে নিজস্ব ধারা দিয়ে দিয়েছে, যেমন 59 ফর্ম হবে এখানে সিপাহী জলার ফর্ম, এরকম ধারা বেঁধে দিয়েছে। সেই সূত্র ধরে আপনি সিটি বিউটিফিকেশনটা খুঁজে পাচ্ছেন, যেটা অন্যান্য ফ্রান্সে দেখুন, ইতালিতে দেখুন, তাদের সিটি বিউটিফিকেশনের জন্য তারা বিভিন্ন পর্যায়ে কাজ করে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের, আপনি দেখুন শুধু ভারতবর্ষ নয়, বিদেশেও দেখতে পারেন, সবচেয়ে উন্নত প্রকারে আছে এখন আমেরিকার মধ্যে। আমেরিকা ওদের যা কাজ হয় তার মধ্যে যদি ওদের 2 কোটি টাকার মনে করেন একটা কাজ হচ্ছে, তাদের ওখানকার গভর্নমেন্টই দেওয়া থাকবে 2% আর্ট ওয়ার্ক হতে হবে। 2% আর্ট ওয়ার্ক হতেই হবে, বাধ্যতামূলক, যেটা আমাদের এখানে নেই। তারপরও আমরা যেটা আছে, আমাদের এখানে যারা আছে সবগুলো আমাদের নিজেদের মধ্যেই রাখতে চাই, অন্য কোথাও যেতে দেই। এটা হচ্ছে আমাদের একটা সব থেকে বড়, মানে যারা আছে তো আছে, না থাকলে তো হয় না। শিল্প তখনই সমৃদ্ধ হবে যখন শিল্পকে ঠিক সঠিক মর্যাদা বা সম্মান দেওয়া হয়, তাছাড়া শিল্প কিন্তু সমৃদ্ধ হয় না। আজকে যদি আমি আপনাকে সম্মান করি, তাহলে আমার জুনিয়র যে আছে সে আমাকে সম্মান করতে শিখবে, এবং যদি এটা না হয় তাহলে এটা সম্মান করতে শিখবে না। এবং আমাদের ত্রিপুরা রাজ্যের আরেকটা আছে, যেমন আপনি দেখবেন সেই রাজার আমল থেকে শুরু করে, তখনকার রাজারা তো অনেকে ছবি আঁকতো, তখন শ্যামাচরণ নামে একজন পেইন্টার ছিল ত্রিপুরা। মিউজিয়ামে যা পেইন্টিং আছে সব উনারই করা, প্রায় উনার করা। তার পরবর্তী প্রজন্ম এসে অবন ঠাকুরের শিষ্য ত্রিপুরায় ছিলেন নলিনীকান্ত মজুমদার, কিনা আমি জানি না ওনার নামটা, কিন্তু ওনার সন্তান ছিল আমাদের টিচার রাজীব মজুমদার, আমাদের আর্ট কলেজের স্যার ছিল। উনার বাবা ছিলেন একদম সরাসরি অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য। উনিও ওখান থেকে পড়ে এসে ত্রিপুরায় যে কাজটা করেছেন, উনি অবন ঠাকুরের কাজটাই বয়ে নিয়ে গেছেন। হ্যাঁ, উনি বেঙ্গল আর্টেই কাজ করেছেন। এবার এটাও যদি হয় তাহলে আমি আবারও বলছিলাম যে 1975 সালে আমাদের আর্ট কলেজ হয়েছে, তো সেখান থেকে শুরু, এখনো চলছে সেই কলকাতার বহন করাই। তো আমরা কি আসলে কালীঘাটের পটেই আটকে আছি, নাকি এই আমাদের এপার বাংলার কাজই করছি, আমরা নিজেও এখনো জানি না।
তো ওই জিনিসটাই আমাদের এখন সব থেকে বড় ক্রাইসিস আমরা ভুগছি। এখন এটা থেকে উত্তরণের পথ কি আছে? অবশ্যই আছে। কি করা, আর্টিস্টরা কি বলেন, শিল্পীরা কি বলেন? উত্তরণের পথ একটাই আমার মনে হয়, যে ঝাঁপিয়ে পড়তে হবে না, ঝাঁপিয়ে পড়তে হবে না। দেখুন ব্যাপারটা বোধহয় এটা এখানে শিল্পের মধ্যে রিস্ক থাকে, এবং শিল্প থেকে কুৎসা আচরণ আর কিছুর মধ্যে হয় না। হ্যাঁ, এবং এর থেকে মানে কুৎসা আচরণ আর কোথাও হয় না, যেটা শিল্পের মধ্যেই হয়। আপনি দেখবেন দুর্ভাগ্যজনক এই ব্যাপার, দুর্ভাগ্যজনক। হ্যাঁ, ভালো হবে, লাইন হবে, কিন্তু আপনি সেই জায়গাতে আপনি আমাদের আগরতলারই ত্রিপুরারই ছেলে বহিরাজ্যে কাজ করছে, অনেকে আছেন, গোপাদি আছেন, ভিক্টরদা আছেন, জয়ন্তদা আছেন, তারা এখনো শুধু ত্রিপুরার জন্য কাজ করে যাচ্ছে, বহিরাজ্যে আছে, কিন্তু ত্রিপুরাকে ডেভেলপ করার জন্য তারা কাজ করে এখনো চলছে। কিন্তু তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা যদি দেখি যে আমাদের এখানেও তেমন ভাবে হতে হয়। আমাদের এখানে আরেকটা বড় মানে যেটা সমস্যা হচ্ছে, আমাদের এখানে হয় কি, আমরা পুজোর চাঁদা 2 লক্ষ টাকা দিতে পিছপা হই না, কিন্তু আমাদের বাড়িতে আপনি 10 লক্ষ টাকার জিনিস নিয়ে সাজাতে পারবেন, কিন্তু 5,000 টাকা দিয়ে একটা ছবি কিনে কেউ সাজাতে পারেন। এটাই হচ্ছে আমাদের এখানে সব থেকে বড় সমস্যা। এবং আরো সমস্যা হচ্ছে, আমাদের এখানে তো ললিত কলার মতো কোনো গভর্নমেন্ট নেই, পাবলিক কিছু নেই। তো সেই গ্যালারি যদি হয় তাহলে শিল্প সমৃদ্ধ হবে, সেই সমৃদ্ধ হলে সমাজ উন্নয়ন হবে। সরকারি গভর্নমেন্ট লেভেলে যদি কিছু ইয়ে না হয় তাহলে গভর্নমেন্ট, এটা তো হয়, এটা তো একটা সমস্যা আছে। তার মধ্যে যেমন দেখুন বড় সমস্যা আছে, তার মধ্যে যেমন দেখুন আপনি কলকাতাতে দেখুন, দিল্লি দেখুন, মুম্বাই দেখুন, ললিত কলা নাম তো অবশ্যই শুনেছেন, সব থেকে বড় আর্ট গ্যালারি যেটা। হ্যাঁ, ললিত কলা যদি ললিত কলার ব্রাঞ্চ হয়, সাবস্টিটিউশন ব্রাঞ্চ হয় বিভিন্ন রাজ্যে, সেই ব্রাঞ্চ যদি এখনো একটা হয়, এবং ওটার যারা মানে ওটার যারা থাকবেন প্রধান হিসেবে, এবং তারা যেন উন্মুক্ত রাজনৈতিক মানুষ হয়, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তাহলেই সম্ভব, না হলে সম্ভব হবে না। এবং অবশ্যই হবে, অবশ্যই হবে, যদি একটা লোক যদি চায় যে করতে, সে করতে পারে, এবং সে যাই হোক। চাইলে তো হবে না। এবং যারা, এবং ওটার মধ্যে যারা থাকবে প্রত্যেকে উন্মুক্ত রাজনৈতিক লোক হতে হবে, এবং যারা কাজ করবে তাদেরকেও দল ছেড়ে বেঁধে দিতে হবে। সেটাই তো কঠিন না, সবচেয়ে কঠিন কাজ তো ওই পয়েন্ট। না, শিল্প সংস্কৃতির মধ্যে এই জিনিসটা থাকাটা একদম ঠিক নয় আমার মতে। সবাই, আমার মতেও তাই, কিন্তু ওটাই হয়ে যায়, হয়ে যায় ওটাই। ওটা হয়ে গেলে তো শিল্প সংস্কৃতি অনেকটা উন্নত হয়ে যেত, কিন্তু আমরা ক্ষুদ্র ব্যাপারগুলো থেকে তো উঠতে পারছি না, সরে আসতে পারছি না, কোথাও না কোথাও আমরা আটকে যাই, এবং সেখানে আমরা হারিয়ে যাই, আমাদের শিল্পকলা হারিয়ে যায়। হ্যাঁ, আটকে যাই একটাই কারণ, কেননা ওই যে বলছিলাম প্রথম থেকে শেষ অব্দি বলছিলাম যে ওই কোথাও আমরা বেঁধে ফেলি, বাঁধতে পারবো না আমরা কাউকে, কোনো দলে বাঁধতে পারবো না, কোথাও কিছুতে বাঁধতে পারবো না। সেখানেই তো আটকে যাই। হ্যাঁ, এই জায়গাটাই আমাদের সবার বিচার মানে ভেবে দেখতে হবে যে আমরা এটাকে কিভাবে ডেভেলপ করতে পারি। রাজশ্রী বলো, কবিতা শোনাবে? কবিতা, ঠিক আছে, কবিতা একটা শোনাই। আমাদের কি বন্ধু না নিজে? আমি আরেক বন্ধু শোনাই, বন্ধু মানে কি, উনি আমাদের সিনিয়র। তো ওনার কবিতার একটা স্পেশালিটি হলো, ওনার একটা বই বেরিয়েছিল মধ্যরাতের পিং নামে। সেই কবির নাম হলো মল্লিক মজুমদার। বিশাল আকায় দেহ ওনার, উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, ফেসবুকে দেখি বিভিন্ন। আর ভীষণ গম্ভীর মানুষ। কিন্তু ওনার কবিতার ফর্মটা একটু অন্যরকম। ফর্মটা যেমন আমার যেমন মনে হয়, ওনার যেমন নামটা, সিরিজের নাম মধ্যরাতের পিং, তো ওনার কবিতাগুলো যেন আপনার মনে হবে সেই মধ্যরাতের চিন্তাধারাগুলো, একটু এর মধ্যে চিন্তাধারা, একটু ডিফারেন্ট টাইপের চিন্তাধারা, যেটা আমাদের দিনের চিন্তাধারার সাথে খুব একটা ম্যাচ করে না, আমরা ডে টু ডে যেটা ভাবি ওটা থেকে একটু আলাদা। তো ওনার একটা কবিতা, ওনার কবিতাগুলো খুব ছোট ছোট হয়, তো ওটা থেকে একটা আমি শোনাতে চাই। সর্বহারা ঘুম কেড়ে নিক আমাদের সমস্ত জাগতিকতা থেকে, তখন তুমি দুর্বিনী কিশোরী, আর আমি পথ চেয়ে থাকা নল কিশোর, আমাদের ঘুম সার্থক হোক। একদম ছোট, একদম টু দি পয়েন্ট, খুব অর্থবহ, খুব অর্থবহ, খুব অর্থবহ। তো আপনি ওর কথার রেস্টটা টেনে আমি এখানে আমাদের লেখালেখির ক্ষেত্রে বলতে চাই যে ত্রিপুরাতে ধরুন এই গত 5-6 বছরে আমরা একটা লেখালেখির ক্ষেত্রে একটা বিবর্তন দেখতে পাচ্ছি, যেটা ধরুন আজ থেকে 15-20 বছর আগে ছিল না। এক ধরনের রাইটাররাই ছিলেন, ওরা এক ধরনের লেখাই লিখতেন, আর সেই এক ধরনের লেখাই কিন্তু প্রচার হতো, আর সেই লেখাটা থাকতো ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশ যে কোনো একটা ফর্ম থেকে ইন্সপায়ার্ড। আমাদের নিজস্ব কোনো পরিচিতি ওই যেমন চারু বা কারুশিল্প হয়নি, আমাদের লেখালেখিত হয়নি। কিন্তু গত 5-6 বছর থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাইটাররা, কবি, লেখক, ইভেন গদ্য লেখকরা বিভিন্ন ভাষায়, যেমন বাংলাতেও আছেন তেমন ইংলিশেও আছেন। দুর্ভাগ্যপূর্ণভাবে
এই কপরক বা বাকি ল্যাঙ্গুয়েজে সেই জিনিসটা এখনো হয়ে ওঠেনি, কিন্তু বাংলা আর ইংলিশে সেই জিনিসটা কিন্তু এখন চলছে। অনেক আধুনিক এই তরুণ বা তেমন তরুণ নন, তারা কিন্তু উঠে আসছেন দারুণ দারুণ সব লেখা নিয়ে। তো এটা আমাদের জন্য একটা বিশাল মানে সৌভাগ্যের ব্যাপার যে ত্রিপুরার নতুন একটা নিজেদের মতো করে একটা আইডেন্টিটি তৈরি করতে পারছি ত্রিপুরার লেখকরা, যেটা হয়তো 500 বছর আগে আমরা ভাবতে পারতাম না। এখন আমরা ন্যাশনাল লেভেলে কিন্তু ভাবতে পারছি যে আমাদের লেখা মানে একটা পরিচিতি পাবে, ত্রিপুরার লেখা একটা পরিচিতি পাবে। এখানে আমার একটা প্রশ্ন আসে মনে, এই যে লেখার ক্ষেত্রে আমরা ভাগ করছি, বাংলা লেখা যদি ধরি আমরা, যে পশ্চিমবঙ্গের বাংলা কিংবা ধরো এখন বাংলাদেশ বলবো, বাংলাদেশের বাংলা বা ত্রিপুরার বাংলা, এটাকে কি এইভাবে আলাদা করা কি ঠিক, নাকি বাংলায় লিখছেন কবিতা, কেউ বাংলায় গল্প লিখছেন, সেটাই একমাত্র পরিচয় হওয়া উচিত? ওটা আমি একটা জিনিস বলতে চাই যে বাংলা লেখার ক্ষেত্রে, আমি বাংলাটাই বলবো, বাংলা লেখার ক্ষেত্রে সবসময় আপনারা দেখবেন যে বাঙালি পরিচিতির ক্ষেত্রে সবাই একটা জিনিস বলেন, যেমন আমাদের টিভি চ্যানেলই হোক বা যেখানেই হোক একটা কথা চলে যে আপনি পূর্ব বাংলার লোক না পশ্চিম বাংলার লোক, না আপনি প্রবাসী। এছাড়া কিন্তু এই চতুর্থ কোন এই আইডেন্টিটি এদের মাথায় আসে না। যেমন ত্রিপুরাতে যে বাঙালিরা আছি, আসামে যে বাঙালিরা আছে, মেঘালয়ে যে বাঙালিরা আছে, আমাদের কিন্তু আলাদা কোনো আইডেন্টিটি নেই। কিন্তু আমাদের দেখুন ডেমোগ্রাফি আলাদা, আমাদের ভূগোল আলাদা, আমাদের অর্থনৈতিক কন্ডিশন আলাদা। তো লেখাতে আপনি যখনই যাবেন, লেখা যে কোনো শিল্পতে কিন্তু সেটা ছাপ পড়বেই, কিন্তু সেটার ছাপই পড়ছে না। যেমন দেখুন ওই যেটা বলছিলাম, আজকে থেকে ধরুন 5-10 বছর আগের যে লেখা, ত্রিপুরার লেখা, তো ওটাতে রাস্তার নাম কিন্তু থাকতো ক্যালকাটার রাস্তার নাম, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে কিন্তু ত্রিপুরার এই প্রেমিক প্রেমিকারা প্রেম করতো। তো সেই জিনিসটা এখন চেঞ্জ হচ্ছে, এখন আগরতলাতেই ত্রিপুরা ছেলেমেয়েরা প্রেম করছে, ধর্মনগর যাচ্ছে, এই শিলং যাচ্ছে ঘুরতে, বিশালগড় হচ্ছে, আগরতলা বিশালগড়ের রাস্তায় বাসের মধ্যে কথোপকথন হচ্ছে। তো সেই জিনিসটা দরকার। তো বাঙালি আমরা ধরতে পেরেছি, আমাদের নিজস্ব ফটো। আর যেটা ওই যে আমাদের ত্রিপুরার বা আসামের বাঙালি যারা, আমাদেরও একটা আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু রয়ে গেছে। তুমি বলছিলে যে এখনো আমরা না এদিকের হলাম ওই দিকের, এখনো আমাদের ধরো ঠাকুমা দাদু ওদের কাছে সেই গল্প শোনা যায়, আমাদের ওখানে ছিল, বা সেই দুঃখটা কি ছেড়ে আসতে হয়েছে, সেই দুঃখটা এখনো রয়ে গেছে। আমরা যারা দেখিনি বা ওখানে যাইনি, কিন্তু সেই দুঃখটা কোথাও যেন আমরা জন্ম থেকে বয়ে নিয়ে এসেছি আমাদের বুকের ভিতর। ওটাই আমি বলবো যে সেই দুঃখটা রয়ে গেছে, কারণ আমরা যা ছেড়ে এসেছি। আমরা দেখুন ত্রিপুরা বা আসামের আমরা বেশিরভাগই হয় আমরা রিফিউজি, আমরা নই, কিন্তু আমরা নই, আমাদের তারপরেও ওই বললাম পূর্ববর্তী জেনারেশনরা যে ওরা হয় রিফিউজি ছিলেন বা ওরা মানে অবিভক্ত সেই পূর্ববঙ্গ বা ত্রিপুরা সেটাই পার্ট ছিল, সেটাই আলটিমেট কথা, আমরা আসতে হয়েছে। বা ধরুন ত্রিপুরা, এখন যে ত্রিপুরার রূপ আজ থেকে 100 বছর আগে ওটা ছিল না, ওটা চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল। তো সেই ত্রিপুরার রাজত্বের যে বাঙালিরা ছিলেন, ওদেরও আজকে আসাম সেম অবস্থা, দেখুন সিলেট বা এই করিমগঞ্জ এইসব জায়গায়। তো সেই যে আইডেন্টিটি ক্রাইসিসটা, তো এটার জন্য হয়েছে কি, ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমাদের পুরোপুরি আপন করে নিতে পারেনি। আজও আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে যাই, ক্যালকাটাতে যাই, ওরা আমাদের প্রোনাউন্সিয়েশন দেখেই বলে দেয় যে তোমরা পূর্বের লোক, কিন্তু আমরা পূর্বেরও লোক নই, আমরা বাংলাদেশের লোক নই। তো আমরা না পূর্বের, না পশ্চিমের, না প্রবাসী। তো সেই একটা অদ্ভুত একটা কন্ডিশনে আমরা আটকে আছি। সেই কন্ডিশন থেকে আমাদের বেরোতে হবে, বা সেই কন্ডিশনে থেকে আমাদের আর্ট ফর্মটা ক্রিয়েট করতে হবে, যেটা আমাদের এই কন্ডিশনটা ঠিক মতো জাস্টিফাই করে। একটা মানে এমনি হালকা ভাবেই বলবো কথাটা, যেখানে বাংলা ভাষা এতগুলো ইডিয়ালেক্ট ডায়ালেক্টের ব্যাপার আছে, এত রকম কথা আমাদের মুখে ভাষায়, সেখানে কি আছে নিজেদের মধ্যেই কিন্তু আমরা এখানে এতগুলো ভাষা, এখানেও কিন্তু আগরতলা শহরেই দেখবে, আগরতলাতে যারা মূলত ছিলেন কুমিল্লার লোক, কাজে অন্য জায়গা থেকে ধরো সিলেট থেকেও আসলে একটা সময় কিন্তু এই ব্যাপারটা ছিল আগরতলা শহরেও। এখন কিন্তু কমে গেছে, বলছিলেন এখন এখানকার মানুষ কলকাতায় গিয়ে জোরে জোরে এখানকার ভাষায় কথা বলতে একটু দ্বিধাগ্রস্ত হয় না। আগরতলা শহরেও যে কোনো আঞ্চলিক ভাষায় কথা বলতে এখন কেউ দ্বিধাগ্রস্ত হয় না। একটা সময় ছিল, হয়তো কিছু টিটকারি হতো, হয়তো মজার ছলে, কিংবা কখনো সিরিয়াস, সেটা অপমানজনক ছিল। হ্যাঁ, হয়তো কখনো মজার ছলে, কিন্তু কখনো কিন্তু সিরিয়াস হতো ব্যাপারটা। আর আমাদের সেই কনফিডেন্সটা আসছে যে আমরা বাইরেও বা যে কোনো জায়গাতে গিয়েও আমাদের সেই পরিচিতিটা ধরে রাখতে পারছি। আর ওই যে বললাম, আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে এসে আমরা রাজবাড়িতে আসতে পেরেছি শেষমেশ।
ওটাই আসলে নিজেকে আপগ্রেড করতে পারলে সমস্ত প্রতিকূলতাকে ছাপিয়ে ওঠা যায়। ছাপিয়ে ওঠা যায়, তাই তো? হ্যাঁ, আর ওটাই আর্টের মেইন উদ্দেশ্য। এটাই শিল্পের শিল্প, প্রথম, সাহিত্য, একদম যাই প্রথম বলো। এবং শেষ এটাই। হ্যাঁ, অনেক কিছু আসবে, অনেক প্রতিকূলতা, কিন্তু আমাদের সত্যের পথে মূল যেটা স্রোত, সেখানে দাঁড়িয়ে নিজের আইডেন্টিটিটা নিজেকে নিজেদের তৈরি তৈরি করতে করতে হবে। দেখুন, আমরা যদি কলকাতার লোকের সাথেই চলাফেরা করি কিংবা কলকাতার ভাষাকেই বহন করি, আমরা ওদের দাসত্বেই কাজ করে যাব যতদিন কাজ করব, নিজস্ব ভাষা সত্তাকে দেখো, এটা আমাদের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। না, ভাষা বলছি না আমি, ভাষা বলছি এই কারণে আমি ছবির ভাষার কথা বলছি। ছবি হোক কিংবা স্কাল্পচার হোক, যাই হোক, আমরা যদি ওদেরকেই বহন করে চলি তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা ওদেরকেই বহন করে নিয়ে যাব, তাতে ওদের সুবিধে, আমাদের কিন্তু কিছু হচ্ছে না। আমরা ঠিকই আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে আমরা থাকবো। তো সেই জায়গাটাই আমাদের নিজস্ব রকম ভাবে তৈরি করতে হবে, আর তৈরি করার পেছনে একটাই হাত হতে হবে সবার। যদি সবাই আমরা একসাথে কাজ করি এবং সবাই যদি সেই ভাবটা মুছে যে আমরা কলকাতারও করব না, আমরা কোথাও করব না, আমরা আমাদের নিজের ভাষার, নিজের সিটি বিউটিফিকেশনের জন্য আমরা কাজ করব, তাহলেই হবে, এছাড়া আর সম্ভব নয়। শিল্পের ভাষা খুঁজে পাওয়াটা, নিজেদের ভাষাটা খুঁজে পেতে হবে। না, আমরা তো হারিয়ে ফেলছি আমাদের নিজেদের ভাষা, আমরা তো ওদের ভাষায় চলতে চলতে আমাদের নিজেদের ভাষা হারিয়ে ফেলছি। এটা হচ্ছে বোধহয় একটা সেফ সাইডে থাকতে চাই। কারণ সেই ওটা ওইরকমই করে ফেললে এটা ভালোই হবে, অলরেডি ওই জিনিসটা ওই জিনিসটা আছে, কিন্তু তারই মাঝে কিছুটা আছে, আরো কিছুটা আপনি দেখবেন কিছুটা লোক কারোর সাথে ইনভলভমেন্ট হয়ে থেকে যে আমার কন্ট্রাক্টটা ওরকম ভাবে এরকমই করব, ওটারও বহন করে চলতে চলতে একটা সময় হয় কি আমরা যেরকম ভাবে চলতে চলতে সেই ধাঁচেই আমরা চলি, এটা আমরা চেঞ্জ হই না। তো এটার একটা হতে পারে না, এটাই হচ্ছে। আচ্ছা, তোমার আর্টের ক্ষেত্রে ত্রিপুরাতে বা ভারতবর্ষেই বলো, মেয়েদের স্থান কতটা? আমি যখন আর্টিস্টদের, বড় বড় আর্টিস্টদের নামের লিস্ট পড়ি, সেখানে খুব বেশি মহিলাদের নাম কিন্তু আসে না। অমৃতা শেরগিল বা এরকম, অমৃতা শেরগিল আছে, এরকম এক দুটো নাম ছাড়া খুব বেশি নাম কিন্তু ততটা সেই মাপে। অমৃতা শেরগিল যেমন ওই রকম ওদের সঙ্গে স্থান করে নিয়েছেন, তার নামটা ওই রকম আসে। অবনীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, ওদের সাথে পট শিল্পের জন্য বিখ্যাত। তো এরকম এখানে সমকালীন মেয়েদের স্থান কতটা, বা কতটা করছেন মেয়েরা আজকাল কিন্তু আমরা সেই জগৎটা আমরা পিছুতে পেরেছি। একটা সময় যেটা ছিল, আমাদের একটা সময় ছিল যখন শুধু পুরুষ লোকেরাই ছবি আঁকতো বা পুরুষরাই কাজ করতো। এখন কিন্তু আপনি দেখবেন আমাদের আর্ট কলেজে প্রচুর মেয়ে স্টুডেন্ট আমরা ভর্তি হচ্ছে, কাজ করছে, ওরা রাস্তায় দাঁড়িয়ে আজকাল কাজ করছে। একটা সময় যখন রাস্তায় দাঁড়িয়ে স্কেচ করতো, লোকে নানান কথা বলতো, পাগল বলতো, গালিগালাজ করতো। তো এখন কিন্তু এটা কম হচ্ছে, কেননা এখন লোকে বুঝতে পারছে যে মেয়েরা এটাতে পড়তে পারে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, এই আর্ট কলেজ বা এই আর্টের জার্নিটা ততটা মসৃণ নয়, ভীষণ ভাবে থাকে। তো সেই সুবাদে দেখা যায় মানে মেয়েরা কিছুটা সময় আটকে যায়, কেননা তাদের তো আর ছেলেদের মতো হয় না। যেমন ছেলেরা সকাল 9টায় বাড়ি থেকে বেরোলে 10টায় বাড়ি থেকে বেরোলে ততটা চিন্তা থাকে না, যেটা মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়। সেই জিনিসটার কারণে কিছুটা পিছিয়ে আছে। তবে আমি দেখেছি এই বছর এই প্রথমবার ভারতের একটা কলকাতার একটা মেয়ে সিনেমেটোগ্রাফার হিসেবে পৃথিবীতে প্রথম হয়েছেন। নামটা ভুলে গেছি আমি, কিছু একটা হবে, নামটা ভুলে গেছি। প্রথমবার মানে ইন্ডিয়ার মধ্যে প্রথমবার একটা মেয়ে সিনেমেটোগ্রাফার পেয়েছেন। তো এটা তো আর চারটিখানি কথা নয়, সে SRFTI স্টুডেন্ট ছিল। কিন্তু এক দুজনে হবে না, আটকে থাকলে হবে না, হবে না। অ্যাচিভমেন্টটা তো সব নয়, সব ক্ষেত্রে মেজরিটি মাস এখন কতটা কোন জায়গায় আছে? সে কি রাস্তায় দাঁড়িয়ে কিছু আলপনা, বই মেলার সময় কিছু ছবি আঁকা ওখানেই, নাকি আরো না আছে কিছু জায়গায় তো কিছু বেরোচ্ছে, তার একটু সময় লাগবে, কিন্তু বেরোচ্ছে না যে তেমন নেই, বেরোচ্ছে, কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, কেননা আমরা উৎসাহিত তো তখন পাই, যেমন যেটা সিনেমাটোগ্রাফার হিসেবে এই বছর পুরস্কার পেল, ওর উৎসাহ দেখে আমার বিশ্বাস আরো 10 জন গিয়ে ভর্তি হবে এই ডিপার্টমেন্টে, এই কোর্সে, যে আমি এটা করব। কেননা ওর রাজ্য থেকে ও তো সাহায্য পাবে, একই রাজ্যে যখন থাকে ওর থেকে সাহায্য পাবে একটা মেয়ে যখন যাবে। তো সেই সূত্র ধরে আমার বিশ্বাস আমরা এগোতে পারবো, মেয়েরও এগোতে পারবে সে ব্যাপারে। আচ্ছা, কি স্বপ্ন দেখো তুমি আর্ট নিয়ে? কি করতে চাও? কতটা এগোতে চাও? যতটুকু এগোনো যায়, স্বপ্ন তো অনেক বড়ই আছে, দেখি কি করতে পারি। কতটা আরেকটু স্পেসিফিকেশন দাও। আর এমনিতে আমরা জানি স্কাই ইজ দ্য লিমিট, তবু আরেকটু স্পেসিফিকেশন চাইছি। মানে কোন দিকটাতে এগোতে চাইছো? ল্যান্ডস্কেপ তুমি বললে তোমার পছন্দের জায়গা,
স্পেসিফিক্যালি মানে দেখুন মানে স্পেসিফিক্যালি একটা জিনিসই বলতে চাই যে প্রথমত একই কথা আপনাকে বলছিলাম যে সিটি বিউটিফিকেশন যে ভাবনাটা আমার মাথায় এবং প্রথম থেকে একটাই জিনিস আছে, আমার নিজের সংস্কৃতিটাকে আমি কিভাবে সুন্দর রাখবো, এটাই হচ্ছে আমার প্রথম কথা। আচ্ছা, এই এবং লোকে এইভাবেই চলতে চাই, নিজের সংস্কৃতিটাকে বহন করে চলতে চাই, অন্যকে ধারণ করে নয়, নিজেকে বহন করে চলতে চাই। আচ্ছা, কি ধরনের কাজ করেছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত তো ল্যান্ডস্কেপই বেশি কাজ করেছি, পোর্ট্রেটও করেছি না যে তেমন কথা নাই। বিশেষ কোনো কাজ তোমার মনে পড়ছে এই মুহূর্তে যেটা করে খুব আনন্দ পেয়েছো, এই ধরনের কাজ আরো করতে চাও? হ্যাঁ পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের বিশালগড়ের এদিক থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরত্বে একটা জায়গা আছে, এটাকে ধরা হয় 1 নং চন্দ্রনগর, যেটাকে ধরে ওখানকার ল্যান্ডস্কেপ ভীষণ সুন্দর। বিগত বছর 3 আগে আমি একটা ওখানে ওই স্পটে দাঁড়িয়ে একটা কাজ করেছিলাম, কিন্তু কাজটা আমি করতে পারিনি, কিছুটা বৃষ্টির কারণে কাজটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেই ইনকমপ্লিট কাজটাই আমার কাছে এখনো কমপ্লিট কাজ, এবং এই কাজটা করে আমি যে আনন্দটা পেয়েছি সেই আনন্দটা এখনো আমি অন্য কাজে ততটা পাইনি, যে কাজটা আমি এটাতে নিজের জন্যই করা? নিজের জন্যই করা। আচ্ছা, তো ওটা কমপ্লিট না করেই তোমার আনন্দ পরিপূর্ণতা দিয়েছে, এটা কমপ্লিট হবে না? জানি না হবে কিনা। পরিপূর্ণতা আনন্দের যদি হয়ে যায় তাহলে না হলে চলে। হ্যাঁ এটাই। আচ্ছা, আর 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 কি আছে ইচ্ছে মানে করার, বা কোনো অ্যাচিভমেন্ট যে কি বলবো, ধরো আর্টিস্টিক যে ব্যাপারটা, যেমন ল্যান্ডস্কেপটা করে তুমি ভীষণ আনন্দ পেয়েছো, এটা তোমার মনের ব্যাপার। হ্যাঁ। আর ব্যবহারিক জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে কি ধরনের অ্যাচিভমেন্ট তোমার আর যে করছো এটা থেকে এসছে বা আসছে সেটা এখন প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে, প্র্যাকটিক্যালি একটা কথাই প্রথমে বললাম না আপনাকে যে 10 লক্ষ টাকার জিনিস ঘরে সাজাতে পারে, সেটা হয় না। সেই জায়গায় যেন লুক উন্নত হয় এবং সেইভাবেই চলতে চায়, ছবি এঁকে চলতে চায়। এখন যে জায়গায় আছে মানুষ, এখন তো মানুষ কেনে না, ঠিক আছে, এটা তুমি বলছো এই জায়গাটা যে এখন মানুষ কেনে না, অনেক লক্ষ টাকা খরচ করে কিন্তু 5,000 টাকা দিয়ে আর্ট কিনবে না, একটা পেন্টিং বা কিছু কিনবে না। এই জায়গাতে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করব যে তোমার প্র্যাকটিক্যালি তোমার কি অ্যাচিভমেন্ট হচ্ছে আমরা যে কাজটা করছি, আনন্দের হ্যাঁ, পাশাপাশি তোমাকে সাহস যোগাচ্ছে যে না আমি এই পথে। দেখুন সব থেকে বড় কথা হচ্ছে পেটে যদি ভাত না থাকে শিল্প হয় না, শিল্প সংস্কৃতি কিছুই হয় না। হ্যাঁ আমি একই কথা আপনাকে বলছি, সেটা হচ্ছে ছবি আঁকবো, এটাই প্রথম এবং শেষ কথা, ছবি এঁকেই চলবো, যেহেতু এই ডিপার্টমেন্টে একবার এসেছি এই ডিপার্টমেন্টেই থাকবো, যে করে সম্ভব হোক। যেভাবে হোক এটা করেই চলবো, ব্যাস। রাজস্বী বলো, লেখালেখিটা তো চলছে পাশাপাশি, আর এটা নিয়ে কতটা মানে সামনে কি লক্ষ্য, উপন্যাস আরো হাত দিয়েছো, আছে সামনে কোনো প্রজেক্ট? আমার সামনে বইমেলাতে আরেকটা উপন্যাস বের করার ইচ্ছে আছে। আচ্ছা, লেখা শুরু হয়ে গেছে? লেখা শুরু হয়ে গেছে, কিন্তু খুব ধীমা গতিতে লয়ে চলছে ওটা, তো আশা করি বইমেলার আগে শেষ হয়ে যাবে। আর এছাড়া আমার মেইন এখন উদ্দেশ্য হলো ছোট গল্প লেখা। তো ছোট গল্পটা মেইন কারণটা কি হলো, দেখুন যে ছোট গল্পের যে ফর্মটা সেটা কিন্তু সবচেয়ে মুশকিল, কারণ সেটা না উপন্যাসের মতো এত বড়, না কবিতার মতো এত ছোট, কিন্তু ইমপ্যাক্টটা সেম। ছোট গল্পের বিগিনিং এন্ড এন্ডিং শুড বি ভেরি পারফেক্ট, ভেরি পারফেক্ট, মানে এটা এই জায়গাটা না ঠিক থাকলে ছোট গল্প নষ্ট হয়ে যাবে, গল্প হয়ে ওঠে না। তো আমার ইচ্ছে সেই ছোট গল্প নিয়ে কাজ করা, আর সেই ছোট গল্পের সাথে লেখা হয়েছে আমি এখন লিখছি, অনেকগুলো লিখে ফেলেছি। তো প্রতি সপ্তাহে সানডেতে নিহারিকা পেজ থেকে আমার একটা ছোট গল্প পাবলিশ হয়, মানে ফেসবুকে আর কি। আর আমার এটা নিয়ে আরো দুটো প্ল্যান আছে, যে একটা হলো ছোট গল্প থেকে ছোট শর্ট ফিল্মের স্ক্রিপ্ট করা, কারণ ত্রিপুরাতে শর্ট ফিল্মটা খুব একটা হয়নি, তো তেমন একটা হচ্ছে না, কিন্তু আমাদের এখন ট্যালেন্টেড ছেলেমেয়ে প্রচুর আছেন, ক্যামেরার কাজ করা ছেলেমেয়ে প্রচুর আছেন, আমাদের এডিটের কাজ করা ছেলেমেয়ে প্রচুর আছেন, তো সেটাতে আমার খুব একটা ইচ্ছে। স্ক্রিপ্টও লেখা হচ্ছে, কিছু একটা অ্যাক্ট্রেসরাও আছেন, তো কিন্তু এটা মানে শুটিং হয়ে উঠছে না, কিন্তু আমি এটা তো আশাবাদী যে এটা সামনের কয়েক মাসে বা কয়েক বছরের মধ্যে সেটা খুব ভালো দাঁড়াতে পারবে। আর দ্বিতীয় যেটা আমার লক্ষ্য, সেটা হলো আমার মতো বা আমার যে ইয়ং যারা আছে, যারা পড়াশোনা করছে প্রচুর, যারা সাহিত্য নিয়ে পড়ছে বা সাহিত্যের প্রতি ইন্টারেস্টেড, তাদেরকে লেখালেখির জগতে টেনে আনা, একটু হলে যেন তারা লিখে হবে কি, দেখুন যে আজকের ছেলেমেয়েরা যারা লিখবে তারাই পরের জেনারেশনে বই বা লেখাটা কিন্তু ট্রান্সফার করবে। ওরা যদি না লেখে, ওরা যদি না পড়ে, তাহলে ওটা এগিয়ে আসবে। তো এখন আমার লক্ষ্য এটা। এই লক্ষ্যটা কিভাবে পূরণ হবে? এখন আমি কিভাবে ওদের ইন্টারেস্ট বই পড়া এমনিতে অনেকটা কমে যাচ্ছে, তো এই বুক
ইবুক বেরিয়ে না ইবুক হলে ইবুক না, ইবুক একই অবশ্যই পড়াটা দরকার। পড়াটা দরকার। তো এখানে আমি একটা জিনিস বলবো, আমি এখানে আগরতলাতে একটা অর্গানাইজেশনের সাথে টোটেল নামে, তো টোটেল থেকে দুটো ইভেন্ট আমরা গত বছর করেছি। একটা হলো ওপেন মাইক দুটো হয়েছে, আর একটা হচ্ছে স্ক্রিবল ম্যানিয়া, গত এই দুর্গাপূজার আগে হয়েছিল, এবারও আবার হবে। তো সেটাতে আমরা ছেলে মেয়েদের ছোট ছোট লেখা নিয়ে কাজ করেছি, যাই লেখা হোক, কবিতা হোক, গল্প হোক, ছোট যে কোনো টাইপের কিছু লেখা হোক। তো সেই সব ছেলেমেয়েরা কিন্তু আমরা হাতে পেয়েছি, 50-60 জন ছেলে মেয়ে কিন্তু আমাদের হাতে পেয়েছি যারা অ্যাকচুয়ালি ভালো কোয়ালিটি। তো তাদের আমরা একটু গ্রুমিং করার চেষ্টা করবো, তাদের একটু ভালো প্ল্যাটফর্ম দেবো লেখার জন্য, তাদের একটু আমরা দেবো যে ভালো ভালো লেখার মানে কি বলবো মেটেরিয়াল দেবো, যে এই লেখাগুলো তোমরা পড়ো। তো সেটা থ্রুতে আমরা আমাদের একটা ইচ্ছে, মানে চেষ্টা যে তারা যেন সেই লাইনে চলে আসে। আর আমাদের সময় প্রায় শেষ, ছোট্ট করে বলবেন প্রসেনজিৎ, একটু জানতে চাইবো ওই ডিজিটাল যে বলছিলে এখন ডিজিটালি হয়ে যাচ্ছে অনেক কিছু, এটাতে কি তোমাদের ভালো হলো না মন্দ হলো? কিছুটা তো মন্দ হয়েছে। যেমন একটা সময় যখন দেখবেন অনেকে সাইনবোর্ড লিখে চলতো, সেই জিনিসটা প্রায় উঠে গেছে, কেননা ডিজিটাল ফ্ল্যাক্স বেরিয়ে ডিজিটাল ভাবে হয়ে সেই সাইনবোর্ড লেখাটা প্রায় বন্ধর পথে। তো সেই ক্ষেত্রে তো দেখা যায় এক প্রকার ধস নেমেছে ওই বাজারে। তো আমার মতে হয় কিছুটা ক্ষতি হয়েছে। ছোট ছোট কাজ করতেন যে সমস্ত আর্টিস্ট, তাদের চলতো। হ্যাঁ, একটা সময় কি ছিল, সাইনবোর্ডের খুব মার্কেট ছিল, কিন্তু অটোতে একটা নাম হোক কিংবা হোক, নিয়ে এসছেন আর্টিস্ট হবেন কিন্তু বড় কাজ পাচ্ছেন না। ওটাই বলছিলাম এই ধরনের কাজ। তাদের একটা রাস্তা থাকতো। হ্যাঁ, তাদের ওই রাস্তা। এখন দেখবেন যে কোথাও পেছনে নাম লিখেছে, সেটা স্টিকার হয়ে যাচ্ছে, হাতে লেখা নেই, স্টিকার হয়ে যাচ্ছে। সেই জায়গাটাই কিছুটা তো দশ নিয়েছে। আজকে সন্ধ্যাটা দারুণ কাটলো, যেটা ভেবেছিলাম এবং আমার বন্ধুদেরও বলেছিলাম যে ভিন্ন স্বাদের, সেই স্বাদটা আমি একেবারে তাড়িয়ে উপভোগ করলাম আজকে গোটা সন্ধ্যাটা। আর তোমাদের আবারও আমন্ত্রণ জানিয়ে রাখছি ভুবনেশ্বর টেলিভিশনের পর্দায়। আর তোমাদের দুজনের জন্য অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। তোমরা যা করতে চাও, ত্রিপুরা শিল্প সংস্কৃতি সাহিত্য কাঁধে বহন করে নিয়ে অনেক অনেক দূর এগিয়ে যাও, আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখছিলেন আজ সন্ধ্যার আমন্ত্রণে অনুষ্ঠান। প্রতি সোম, বুধ এবং শুক্রবার সন্ধ্যা 7টায় আজ সন্ধ্যার আমন্ত্রণে অনুষ্ঠান নিয়ে আমি নন্দিতা থাকি আপনাদের সঙ্গে। চোখ রাখবেন ভুবনেশ্বর টেলিভিশনের পর্দায়। ভালো থাকবেন।